রাজা মহেন্দ্র সিং খুব নম্র স্বভাবের ছিলেন। উনি প্রতিবেশী রাজাদের সাথেও বন্ধুত্বের সম্পর্ক রাখতেন, কারোর ওপর রাগ করতেন না। উনি জীবনে শুধুমাত্র একবারই যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধ রাজার সাথে কথাবার্তার মাধ্যমে মিটে গেছিল। সেই কারণে হার জিতের অনেক আগেই যুদ্ধ বন্ধ হয়ে গেছিল। রাজা মহেন্দ্র সিং এর একটি অভ্যাস ছিল, উনি যুদ্ধের গল্প নিজের বউয়ের সামনে এসে খুব বড়াই করে বলতেন। মহারাজের তলোয়ারের ধার কমে গেছে। আমার তলোয়ারের ধার সম্পর্কে তুমি কি করে জানবে? আমি কিছু বুঝলাম না মহারাজ। যুদ্ধতে যখন আমার পা থেকে ভৈরবনাথের ধনুক ভেঙে গিয়েছিল, তখন আমি ওকে আমার তলোয়ার দিয়েছিলাম। যুদ্ধ সমানে সমানে হওয়া উচিত, অস্ত্র ছাড়া শত্রুর ওপর আক্রমণ করা উচিত না। কিন্তু এই দুষ্টু আমার তলোয়ার নিয়ে আমার উপরই আক্রমণ শুরু করেছিল। আমি রাগের চোটে রথ থেকে নিচে নেমে গেছিলাম। জানো, মাটিতে আমার পা পড়তে ভূমিকম্প শুরু হয়ে গেছিল। যেখানে যেখানে আমার পা পড়েছিল সেখানে ধস নেমেছিল। এটা দেখে ভৈরবনাথ খুব ভয় পেয়ে গেছিল। তখন থেকে আমি মাতৃভূমির কারণে রাগ করা ছেড়ে দিয়েছি। মহারাজ, আপনি মহান। তখনই দারোয়ান আসে। মহারাজের জয় হোক, রাজ্য থেকে কিছু লোক এসেছে। মহারাজ সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। মহারাজ, কাল থেকে 5 দিন মহা উৎসবের মহাভোজ শুরু হচ্ছে। আমরা চাই সেই ভোজনে আপনি উপস্থিত থাকুন। নিশ্চয়ই, কেন যাব না, নিশ্চয়ই যাব। পরের দিন রাজা মন্ত্রী আর পুরোহিতকে সাথে নিয়ে প্রাঙ্গণে বসেন। উনি অনেক খাবার একসাথে খেয়ে ফেলেন। সবাই দেখে অবাক হয়ে যায়। আপনারা এইভাবে দেখছেন কেন? আমার মধ্যে 10 হাতি শক্তি রয়েছে, তার জন্য এটুকু খাবার তো চাই, কি তাই না? কি বললেন মহারাজ, 10 জন হাতি? যদি আমার দুদিকে দুটো বড় গাছ থাকে, তাহলে আমি দুটোকে 2 হাতে তুলে একসাথে খুব সহজেই ফেলে দিতে পারি। মহারাজ, জানো, একবার যুদ্ধের সময় আমি ভৈরবনাথের সেনাপতিকে এক হাতে তুলে হাওয়ায় ঘুরিয়ে দিয়েছিলাম। ওটা দেখে সব সেনা বাইরে দাঁড়িয়েছিল। দাঁড়ান, আপনাদের করে দেখাই। দুজন আসুন, দুজনকে গলা ধরে একসাথে তুলছি ওপরে, তার মধ্যে ভোজনও তৈরি হয়ে যাবে। না না মহারাজ, আমি জানি আপনি খুব শক্তিশালী। সন্ধ্যের সময় রাজা রানীর সাথে বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। রানী, আমার রাজত্বের সুখ ভোগ করে নাও। তুমি তুমি খুব ভাগ্যবতী যে তুমি আমার রানী হয়েছো। মহারাজ, আপনিও না? যদি আমি এই দেশের রাজা না হতাম, তাহলে ভৈরবনাথ যুদ্ধ জিতে সবাইকে নিজের দাস বানিয়ে নিত, তাহলেই রাজত্ব ভোগ করতে হতো না। ভৈরবনাথ কি খুব শক্তিশালী? হ্যাঁ, সব রাজাই ওর নাম শুনে ভয় পায়, আর ও আমার নাম শুনে ভয় পায়। আমি যুদ্ধের সময় ওকে এমন মজা দেখিয়েছিলাম যে বেচারা আর মেনে নিয়েছিল, আর আমার কাছে ভিক্ষা চাইতে শুরু করেছিল। আমার ওর উপরে মায়া হলো, তাই আমি সন্ধি করে যুদ্ধ সমাপ্ত করে দিয়েছিলাম। ছাড়ুন না মহারাজ, এই একই গল্প আমি অনেকবার শুনেছি। আজকে কি সুন্দর দিন বলুন তো, কি সুন্দর রং বেরঙের ফুল। হ্যাঁ, সবকিছু খুব সুন্দর। তখনই একটা ছোট্ট সুন্দর পাখি ফুলের ওপর এসে বসে পড়ে। রানীর ওই পাখিটা খুব ভালো লাগে। উনি ওই পাখিটা ধরতে যায়। পাখিটা ওনার হাতে আঘাত করে অন্য ফুলের ওপর গিয়ে বসে পড়ে। রানী ব্যথায় চিৎকার করতে থাকে। উফ, মরে গেলাম। দেখুন না, আপনি থাকতে একটা ছোট পাখি আপনার রানীকে কিভাবে আঘাত করলো। আপনি ভৈরবনাথকে ভয় পাওয়াতে পারেন। এক্ষুনি এই দুষ্টু পাখিটাকে ধরে আমাকে দিন, আমি এক্ষুনি ওকে শিক্ষা দেব। এইটুকু ব্যথা সহ্য করতে পারো না? আপনি আমার জন্য এইটুকু করতে পারবেন না? খালি বড় বড় কথাই বলতে পারেন। কথাটা শুনে রাজা পাখিটাকে ধরতে যায়, কিন্তু ধরতে পারে না। রাজা হাঁপিয়ে গিয়ে বসে পড়ে। রানী, আমি এটা করতে পারবো না। এই পাখিটা খুব চালাক। আপনি রাজা হয়ে এই কথা বলছেন? সত্যি করে বলুন যে আপনি এই পাখিটাকে দেখে ভয় পাচ্ছেন। আপনি একটা কাপুরুষ। মুখ সামলে কথা বলো রানী, আমার নাম রাজা মহেন্দ্র সিংহ। এইটা ছাড়া তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তবে রাজা মহেন্দ্র সিং, আপনি 24 ঘন্টার মধ্যে একটা বাঘ শিকার করে নিয়ে আসুন, তাহলেই বুঝবো যে আপনি কাপুরুষ না, সত্যিই সাহসী। কথাটা শুনে রাজা তার গোফে তা দিতে থাকেন। যদি এটা করতে পারেন তাহলেই বুঝবো যে আপনি কাপুরুষ না। কথাটা বলে রানী ওখান থেকে চলে যায়। রাজা চারপাশে তাকায়। সব সৈন্যরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল।
রাজার রাতে ঘুম আসে না। উনি ভাবতে থাকেন যে যদি তার সৈন্যরা এই কথাগুলো বাইরে সবাইকে বলে দেয় তাহলে ওনার কি আর সম্মান থাকবে? রানীর সাথে সাথে সবাই ওনাকে কাপুরুষ ভাববে। পরের দিন মন্ত্রী রাজার কাছে আসেন। মহারাজ, আমি শুনেছি মহারানী আপনাকে বাঘ শিকার করে আনতে বলেছেন। এই কথাটা তো পুরো রাজ্য ছড়িয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে শিকার করতে হবে, এক্ষুনি বেরোতে হবে। মহারাজ, এই কথাটা আমি কাল রাতেই জানতে পেরে গেছিলাম। সব ব্যবস্থাই করা হয়ে গেছে, আপনি যখন চান তখনই যেতে পারেন। ঠিক আছে। রাজা রথে ওনার ধনুক রেখে মন্ত্রীর সাথে কথা বলতে থাকেন। চলো সারথি, জঙ্গলের দিকে যাই। রাজার রথ আর কিছু সৈন্য জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু অনেক খোঁজার পরেও ওরা কোনো বাঘ খুঁজে পায় না। কোথায় লুকিয়ে রয়েছে? ও কি জানে না যে ওর সাথে স্বয়ং রাজা মহেন্দ্র সিংহ দেখা করতে এসেছেন? সব সৈন্যরা এটা শুনে হাসতে থাকে। তখনই গাছের পিছনে আওয়াজ হয়। তখন সৈন্যরা সাবধান হয়ে যান, কিন্তু ওখান থেকে একটা সাপ হেলে দুলে বেরিয়ে আসে আর আবার গিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ে। আরে বাবা, আমি তোকে না, তোর বড় দাদা মানে এই জঙ্গলের রাজাকে ডেকেছিলাম। মহারাজ, এখন কি করব? মন্ত্রী, তাড়াতাড়ি কিছু একটা ভাবো। মহারাজ, আমার মনে হচ্ছে যতক্ষণ আমরা এখানে একসাথে রয়েছি, বাঘ তো দূরের কথা, কোনো ছাগলও আমাদের কাছে আসবে না। সোজাসুজি বলো মন্ত্রী, তুমি কি বলতে চাও? মহারাজ, সৈন্যদের বাঘ খুঁজতে আমাদের থেকে দূরে পাঠাতে হবে, তাহলে কিছু হতে পারে, না হলে আমাদের এইভাবে ঘুরে বেড়াতে হবে। রাজা সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। মন্ত্রী সব সৈন্যদের আলাদা আলাদা জায়গায় গিয়ে খোঁজার আদেশ দেন, আর উনি নিজেও যেতে থাকেন, কিন্তু রাজা ওনাকে আটকে দেন। মন্ত্রী, কোথায় যাচ্ছ তুমি? ওদের সাথে? না না, তুমি এখানে আমার সাথেই থাকো। আমার জঙ্গলে একা থাকতে ভয় লাগে। দুজনে ওখানে দাঁড়িয়ে সৈন্যদের জন্য অপেক্ষা করতে করতে কথা বলতে থাকে। মহারাজ, আপনি যুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন? যখন শত্রু রথের উপর ছিল তখন তীর ধনুক, আর যখন রথ থেকে নেমেছিল তখন তলোয়ার। আরে সারথি, এর কি হলো? একে আটকাও। তারপর জঙ্গলের মধ্যে থেকে বাঘের গর্জনের আওয়াজ শোনা যায়। গর্জন শুনে রাজা আর মন্ত্রী দুজনেই খুব ভয় পেয়ে যায়। মহারাজ, মনে হচ্ছে বাঘ এসে গেছে, আপনি আপনার ধনুক তৈরি রাখুন। বাঘের গর্জন আর পায়ে হেঁটে আসার শব্দ শোনা যায়। মন্ত্রী, তীর তুমি চালাও, আমার নিশানা একটু কমজোর। কি মহারাজ, আমি? হ্যাঁ, আমি শুধু তলোয়ার চালাতে পারি। বাঘ খুব জোরে জোরে গর্জন করতে থাকে। মন্ত্রী রথের ওপর থেকে তীর ধনুক ওঠায়। মহারাজ, তীর কোথায়? আমি কি করে জানবো? ওখানেই দেখো। মনে হয় আপনি ভুলে গেছেন। তখন বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সামনে চলে আসে। ঘোড়ার রথ নিয়ে খুব জোরে জোরে দৌড়তে শুরু করে। রথের ভারসাম্য হারিয়ে যায়, বিগড়াতে শুরু করে। রাজা আর মন্ত্রী দুজনেই খুব ভয় পেয়ে যায়। তখনই রথ একটা গাছের সাথে ধাক্কা খায় আর রথ একদিক থেকে ভেঙে পড়ে, কিন্তু ঘোড়া থামে না। রাজা আর মন্ত্রী দুজনেই নিচে পড়ে যান আর রাজার মুকুট অনেক দূরে গিয়ে পড়ে। মহারাজ, আপনার মুকুট, আপনার সম্মান। আরে মন্ত্রী, রাখো তোমার মুকুট আর সম্মান। তখনই বাঘ গর্জন করতে করতে ওদের দিকে দৌড়ে আসে। এইভাবে দৌড়ানোটা ঠিক হবে না, চলুন আমরা কোনো গাছের উপর উঠে যাই। আমার গাছের উপর উঠতে ভয় লাগে, আমি শুধু দৌড়াতেই পারবো। মন্ত্রী পিছনে ঘুরে দেখে যে বাঘ খুব জোরে দৌড়ে দৌড়ে আসছিল। একটা উঁচু গাছ আসতেই মন্ত্রী ওটাকে ধরে উঠে পড়ে। যখন রাজা পিছন ঘুরে দেখে তখন মন্ত্রীকে সে দেখতে পায় না। বেঈমান কোথাকার, মরার জন্য ছেড়ে দিয়ে গেল আমাকে। রাজার পুরো চুল ঘেটে যায়। খুব ভয়ের চোটে উনি দৌড়তে থাকেন আর বাঘও ওনার পিছন পিছন দৌড়তে থাকে। রাজা খুব হাঁপিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে।
তখনই খুব জোরে বাঘের গর্জনের আওয়াজ শুনতে পান। তখন উনি আবার দৌড়তে শুরু করেন আর একটা বড় পাথরে ধাক্কা খেয়ে পড়ে যান। বাঘ রাজার উপর আক্রমণ করার জন্য খুব জোরে লাফ দেয়। রাজা ভয়ের চোটে চোখ বন্ধ করে নেন। বাঘের খুব জোরে গর্জনের শব্দ শোনা যায়। রাজা চোখ খুলে দেখেন দূর থেকে একটা জাল এসে বাঘের ওপর পড়ে আর বাঘ ওর মধ্যে আটকে যায়। রাজা হাঁপ ছেড়ে বাঁচেন। তখনই মন্ত্রী আর সৈন্য ওখানে চলে আসেন। দুজন শিকারী বাঘটাকে ধরে নিয়ে জাল সমেত একটা খাঁচার মধ্যে আটকে দেয়। ক্ষমা করবেন মহারাজ, আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখে আমাকে চলে যেতে হয়েছিল। যদি আমি এটা না করতাম তাহলে বাঘটা আমাকে মেরে ফেলতো। এই এত তাড়াতাড়ি তুমি শিকারি কোথা থেকে পেলে? মহারাজ, আমি ওদেরকে আগে থেকে ডেকে নিয়েছিলাম। বাঘের কোনো ভরসা আছে নাকি যদি তীর ছুঁড়ে না মরে? কিন্তু শিকারীরা পৌঁছায়নি বলে আমি ওদের দেখার জন্যই গিয়েছিলাম। আচ্ছা, তার মধ্যে যদি আমি মারা যেতাম তাহলে? আমি তো আমাদের প্রাণ রক্ষার করার জন্যই গিয়েছিলাম। তখন এক সৈন্য এসে রাজাকে ওনার মুকুট দিয়ে যান আর সবাই ঘোড়ার ওপর বসে মহলের দিকে চলে যায়। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। জঙ্গলে যা যা হয়েছে এই কথাগুলো কেউই জানতে পারবে না। আমি সব ব্যবস্থাই করে ফেলেছি। মহলে পৌঁছতেই শঙ্খধ্বনি শুরু হলো। শোনো 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 শোনো, মহারাজ মহেন্দ্র সিংহ বাঘের শিকার করেছেন, বাঘকে খাঁচায় আটকে দিয়েছেন। তখনই রানী দৌড়ে এসে মহারাজকে বরণ করেন। বাহ মহারাজ, সত্যি আপনি শক্তিশালী, সত্যি আপনি রাজা মহেন্দ্র সিং। রানী চলে যাওয়ার পর ধন্যবাদ মন্ত্রী, তুমি আমার সম্মান বাঁচিয়েছো। মহারাজ, আমি আপনারই মন্ত্রী। কিন্তু এখনই বাঘটার কি করব? ওকে এখানে রাখাটা ঠিক হবে না। চিন্তা করবেন না মহারাজ, বাঘ এখন খাঁচায় বন্দি আছে। কিছুক্ষণ পর শিকারীরা ওকে জঙ্গলে ছেড়ে দেবে। খুব ভালো মন্ত্রী, আমার সাথে থেকে তুমি বুদ্ধিমান হয়ে গেছো। মহারাজ, আপনার সাথে আমার কোনো তুলনাই হয় না। আপনি খুব শক্তিশালী আর মহান রাজা।